সাজন শিকদার ভাইকে আমি অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে রাখছি। হ্যাঁ, আমাদের আমজাদ ভাই আছেন, নিশ্চয়ই আবার যুক্ত হবেন। আমি জুয়েলকেও দেখছি। না ধন্যবাদ। সাজন না, ভাইকে অনুষ্ঠানের সঞ্চালনা পরিচালনা সঞ্চালনা একদম একদম থ্যাংক ইউ। একদম ঠিক আছিস, সঞ্চালনায় একদম ঠিক আছিস। আমি যেটা যুক্ত করতে চাই, যেহেতু আমজাদ ভাই আছেন, অনেক অনেক প্রাজ্ঞ ব্যক্তি, আমাদের অনেক সিনিয়র। আমজাদ ভাইয়ের কথা অনেক শুনেছি আমি। এই সুযোগে আমজাদ ভাইকে আমি সম্মান, শ্রদ্ধা এবং বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সাথে আমার মোজাফফর ভাই আছেন এখানে, আমাদের প্রিয় আওলাদ হোসেন আছেন, রফিকুজ্জামান জুয়েল আছেন, এবং যারা স্ক্রিনের বাইরে আছেন তাদের সবাইকে সহ নেসার ভাইও যদি এই কথা শোনেন, আমার কয়েকটি পয়েন্ট আমজাদ ভাইকে লক্ষ্য করে, এবং নেসার ভাই যদি শুনতে পান, বা যারা ভাইস চেয়ারম্যান হিসেবে সম্ভাব্য প্রার্থী রফিকুজ্জামান জুয়েল, আমার মনে হয় কি, নবাবগঞ্জ এলাকাটা, দোহার এবং নবাবগঞ্জ এলাকা বাংলাদেশের অনেক এলাকার চেয়ে অনেক পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে এলাকা। আপনারা যদি অষ্টগ্রামে কেউ যান, অষ্টগ্রাম ছিল একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো গ্রাম, যেখানে সারা ঢাকা শহর থেকে সড়ক পথে যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না। সেই অষ্টগ্রামে যদি এখন যান, আপনি দেখবেন সেইখানে মনে হয় যে ইউরোপের কোনো জায়গায় এসছেন, এত ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু আমরা টেলিভিশনে যেটি দেখছি, এই দৃশ্য কিন্তু বাংলাদেশের কোনো এলাকা এবং রাজধানী ঢাকার একটি এলাকা, এটি কিন্তু কল্পনা করতেও গা শিউরে ওঠে। এবং যেটি আমজাদ ভাই বলেছেন যে একটা ব্যাকআপ প্ল্যান থাকা প্রয়োজন, যে তাৎক্ষণিকভাবে যেন সমস্যার সমাধানের একটা জায়গা আমরা সাধারণ লোকজন যারা ভুক্তভোগী তাদের সামনে দিতে পারি, এরকম কিন্তু একটা সরকারের তারল্য বাজেট থাকে। আনফরচুনেটলি হয় কি, সেই বাজেটগুলো সঠিক কাজ হয় না। বাজেটগুলো বিভিন্ন প্রজেক্ট দেখিয়ে বেহাত করা হয় বা বেখাত করা হয় অনেক সময়। ফলে মানুষ যারা অসুবিধার মুখোমুখি, তাদের সেই সমস্যাগুলো লাঘব হয় না। নবাবগঞ্জকে, নবাবগঞ্জের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মেইন স্ট্রিমে যদি নিয়ে আসতে হয়, তাহলে কয়েকটা বিষয় আপনাদের মাথায় রেখে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে, নবাবগঞ্জের 14টি ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম এবং এলাকাকে একটি শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনতে হবে। আপনি নবাবগঞ্জের প্রপারে যে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন, একটা গাড়ি দিয়ে বের হইতে পারবেন, মোটরসাইকেল নিয়ে আপনি সংক্ষিপ্ত সময়ে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবেন। কিন্তু যেটা প্রান্তিক পর্যায়ের এলাকার যে মানুষজন আছে আমরা, সেই প্রান্তিক পর্যায়ে কিন্তু একটা সহজেই একজন লোক মুভমেন্ট করতে পারেন না, যোগাযোগ অবস্থার মারাত্মক খারাপ থাকার কারণে। এই যে আমাদের বারোয়াখালীর মেইন রাস্তা, যদি আপনি ধরেন, এটা ঢাকা শহরের হাইওয়ে রোড যেমন, এটি যেটা আমরা স্ক্রিনে দেখছি, এটা বারোয়াখালীর মেইন রাস্তা। সেই মেইন রাস্তার দশা কিন্তু, মানে বাংলাদেশের উন্নয়নের কোন কোন জায়গায় যে উন্নয়নের ছোঁয়াও লাগছে না, তার একটা চিত্র কিন্তু ফুটে উঠছে এখানে। তো এক নম্বর পয়েন্ট থাকবে আমার আপনাদের প্রতি পরামর্শ বা অনুরোধ, যে নবাবগঞ্জের প্রত্যেকটা ইউনিয়ন এবং গ্রামকে একটা শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনতে হবে। এটা হচ্ছে শক্তিশালী যোগাযোগ বলতে, ধরেন পাকা রাস্তা না হোক, আধা পাকা হোক, কিন্তু রাস্তা দিতে হবে যেন মানুষ সহজে মুভমেন্ট করতে পারে। এবং আমাদের সেই জন্মের পর থেকে আজ পর্যন্ত কিন্তু নবাবগঞ্জ একটা মানে কৃষি উপার্জনশীল নির্ভরশীল একটা এলাকা এখনো পর্যন্ত। বরং কিছু কিছু পেশার মানুষ এখন কিন্তু তাদের প্রকৃত পেশা থেকে ছিটকে যাচ্ছে। যেমন আমাদের দেশে একসময় প্রচুর মাছ ধরা যেত, এই মাছ ধরার পেশার সাথে যারা জড়িত তারা কিন্তু এই পেশা থেকে বিচ্যুত হচ্ছেন। আমাদের দেশে একটা সমৃদ্ধশালী তাঁত শিল্পের এলাকা ছিল, তাঁত শিল্প থেকে মানুষ সরে যাচ্ছেন। এরকম বিভিন্ন কিন্তু উপার্জনক্ষম ব্যবস্থা থেকে মানুষ ছিটকে যাচ্ছেন। কিন্তু সেই তুলনায় আধুনিক ব্যবস্থাপনার ভিতরে যে শিল্পাঞ্চল গড়ে ওঠার কথা, নবাবগঞ্জে আনফরচুনেটলি এরকম কোন শিল্পাঞ্চল এখন পর্যন্ত গড়ে ওঠে নাই। ফলে নবাবগঞ্জের মানুষকে বিদেশ নির্ভরশীলতায় থাকতে হচ্ছে, নবাবগঞ্জের মানুষকে বেকার থাকতে হচ্ছে, এবং লেখাপড়ার করার পর ঢাকা শহরে চাকরি অথবা কোনো কোনো ক্ষেত্রে হতাশায় ভুগতে হচ্ছে। কিন্তু নবাবগঞ্জকে যদি একটি শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনা যায়, তাহলে বিভিন্ন জায়গায় কিন্তু কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। তাতে হবে কি, এলাকায় কর্মসংস্থান সৃষ্টি হবে এবং শিল্প বিপ্লব ঘটবে। ফলে নবাবগঞ্জের যে চিরাচরিত চেহারা, সেই চেহারা কিন্তু পাল্টে যাওয়ার একটা সুযোগ তৈরি হবে। তো নাম্বার ওয়ান প্রায়োরিটি থাকা উচিত যারা নির্বাচন করবেন তাদের, সেটি হচ্ছে পুরো নবাবগঞ্জের একদম টপ টু বটম, একদম শুরু থেকে শেষ পাতা পর্যন্ত একটা শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনা। দ্বিতীয়ত হচ্ছে, নবাবগঞ্জে আমরা যোগাযোগ যাতায়াত করতে পারি না, কিন্তু মাদক কিন্তু ঘরে ঘরে পৌঁছে গেছে। নবাবগঞ্জের মানুষের আগামী প্রজন্মের জন্য কিন্তু ভয়াবহ একটা জায়গা হচ্ছে মাদক। সেই মাদককে যদি এখন থেকেই মানে নির্মূল না করা যায়, মাদক মুক্ত নবাবগঞ্জ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা না যায়,
তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু একটা অসুস্থ প্রজন্ম হিসেবে, একটা মাদকসেবী প্রজন্ম হিসেবে আমাদের সামনে আসতে পারে, যেটি কোনোভাবেই আমাদের জন্য কাম্য নয়। আমি মনে করব যে মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য, নবাবগঞ্জ প্রতিষ্ঠার জন্য একটা অভিলক্ষ্য আপনাদের হাতে নেওয়া উচিত হবে। এবং আমি দেখতে পাচ্ছি নেসার ভাই আবার যুক্ত হচ্ছে। আমি নেসার ভাইয়ের উদ্দেশ্যে আবার বলছি যে নবাবগঞ্জকে যারাই নেতৃত্ব দেবেন তাদের প্রধান লক্ষ্য থাকা উচিত হবে, যেটি আমজাদ ভাই বলেছেন, নেসার ভাইও তার কথায় বলেছেন, তিনি সেই বারোয়াখালীর প্রত্যন্ত এলাকাকে তুলে এনেছেন যেটি যোগাযোগ নেটওয়ার্ক থেকে অনেক বাইরে। তো যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ নবাবগঞ্জের একদম প্রত্যন্ত এলাকা পর্যন্ত প্রত্যেকটি ইউনিয়ন এবং প্রত্যেকটি গ্রামকে একটা শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনতে হবে। এবং আমাদের সেই কৃষি প্রধান যে এলাকা, কৃষি অবশ্যই সম্মানের, আমি কৃষিকেও প্রাধান্য দেব। আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকরা যেন কাজ করতে পারেন সেই ব্যবস্থা সৃষ্টি করা, পাশাপাশি শিল্প বিপ্লব ঘটানো প্রয়োজন। যদি শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্কের আওতায় নবাবগঞ্জকে আনা যায়, তাহলে কিন্তু নবাবগঞ্জের প্রত্যেকটি এলাকায় শিল্পের বিভিন্ন কলকারখানা গড়ে উঠতে পারে, ফলে আমাদের বেকার সমস্যার সমাধান হতে পারে। বিদেশ নির্ভরতা কাটিয়ে কিন্তু আমরা নিজেরা উদ্যোক্তার ভূমিকায় যেতে পারি এবং নবাবগঞ্জের একটা আধুনিক নবাবগঞ্জ প্রতিষ্ঠার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা সেখানে রাখা যায়। এবং আমাদের আধুনিক যে সুবিধা, গ্যাসের সংযোগের সুবিধা, আমরা শুধু বিদ্যুৎ সুবিধার নেটওয়ার্কের আওতায় আছি, কিন্তু অনেক মফস্বল এলাকায় কিন্তু গ্যাসের সুবিধার আওতায় এসছে। শিল্প বিপ্লব ঘটাতে হলে গ্যাসের সংযোগের কোনো বিকল্প নেই। আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি নবনির্বাচিত, তিনিও বলেছেন তার নির্বাচনী ইশতেহারে যে নির্বাচিত হলে তিনি গ্যাসের সংযোগ দেওয়ার চেষ্টা করবেন। এই গ্যাসের সংযোগ কিন্তু নবাবগঞ্জের চেহারা পাল্টে দিতে পারে। আরেকটি হচ্ছে যে আমাদের এলাকায় যারা এখনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদেরকে কিন্তু আমাদের নবাবগঞ্জের মূল উন্নয়নে যেখানেই আছে সেই জায়গায় তাদেরকে সামিল করতে হবে। অর্থাৎ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল উন্নয়নের ধারায় নিয়ে আসতে হবে। যেমন দু একটি জায়গায় নেসার ভাই বলেছেন আমাদের ইমাম সমাজ অনেক পিছিয়ে আছেন, তাদের কোনো কোনো ক্ষেত্রে ৩-৪ হাজার টাকা বেতন দেওয়া হয় এবং কোনো কোনো জায়গায় ৩-৪ মাস বেতন বকেয়া থাকে। আমাদের এলাকায় যে মাদ্রাসাগুলো চলমান আছে, আমরা যখন ছোট ছিলাম তখন মাদ্রাসায় পাঠদান করতাম। মাদ্রাসার পাঠ ব্যবস্থাকে কিন্তু, অর্থাৎ নৈতিকভাবে একজন মানুষকে, প্রকৃত মানুষ, আমরা শিক্ষিত হচ্ছি, বড় হচ্ছি, জ্ঞানী হচ্ছি, কিন্তু প্রকৃত মানুষ হচ্ছি না। প্রকৃত মানুষ হওয়ার জন্য ধর্মীয় শিক্ষার গুরুত্ব রয়েছে অনেক। এখানে মুসলমান, সনাতন ধর্মের লোক, খ্রিস্টান ধর্ম, যে যে ধর্মে আছেন, নৈতিকভাবে নিজেকে বড় করার জন্য নৈতিক ধর্মীয় শিক্ষাগুলোর অপরিহার্যতা রয়েছে। সেই শিক্ষাগুলো যেন আবার চালু করা যায়, এ ব্যাপারে আমার অনুরোধ থাকবে। এবং সর্বোপরি আমাদের নবাবগঞ্জের যেন মেধা হারিয়ে না যায়। ভালো মেধাবী যারা, তারা কিন্তু পাচার হয়ে যাচ্ছেন, তারা ইনসিকিউর বোধ করছেন, নবাবগঞ্জ উন্নয়নের জায়গা আসছে না, সেজন্য কিন্তু ডাক্তার যারা, ইঞ্জিনিয়ার যারা, তারা বিদেশ পাড়ি দিচ্ছেন, কোন কোন ক্ষেত্রে এলাকা ছেড়ে ঢাকায় চলে আসতেছেন। অর্থাৎ আমাদের যে মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা প্রয়োজন, সেটি করতে হলে কিন্তু নবাবগঞ্জের ডেভেলপমেন্ট আনা দরকার, শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা দরকার এবং আধুনিক সুযোগ সুবিধাগুলো, যেমন বিদ্যুতের সুবিধা, নেটওয়ার্ক, ইলেকট্রিক সুবিধার পাশাপাশি নেটওয়ার্কিং সুবিধা, যোগাযোগ সুবিধা, এগুলো সৃষ্টি করা গেলে কিন্তু আমাদের মেধাবী ছেলেরা আমাদের এলাকায় থাকতে চাইবে। তো এই বিষয়গুলো দৃষ্টিপাত করার জন্য আমি যারা আগামী দিনের ক্যান্ডিডেট তাদের মনোযোগ আকর্ষণ করছি। এবং আমি দেখছি শিরিম রহমানও যুক্ত হয়েছেন, তিনি পশ্চিম এলাকা থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান ইলেকশন করে কিন্তু একদম নবাবগঞ্জকে একটা মানে ঝাঁকি দিয়েছিলেন যে নবাবগঞ্জের পশ্চিম এলাকাও কিন্তু আমরা নেতৃত্ব দিতে পারি, এরকম একটা ঝাঁকি দিয়েছিলেন। সাংগঠনিক ভাবে যদি আমরা সবাই মিলে তার সাথে থাকতাম ওই সময়, হয়তো সেই নির্বাচনী বৈতরণী পার হওয়া তার জন্য অসম্ভব ছিল না। তো যারা নির্বাচন করবেন তাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছি আমি। এবং আমি মনে করি তাদের মাথায় এই বিষয়গুলো যদি রাখেন এবং আগামীতে দিক নির্দেশনা দেন বা কমিটমেন্ট করেন, তাহলে জনগণ আপনাদের পাশে থাকবে। ধন্যবাদ। আমি মনে করছি যে নেসার ভাই যুক্ত আছেন, নেসার ভাই কথা বলতে পারেন।